নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের দিনেও দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি একটা বড় পরিমাণে প্রেসার তৈরি করেছে। দিন শেষে যদি দেখেন তাহলে 0.63% পড়ে বন্ধ হয়েছে। তবে শুরুর দিকে কিন্তু ওপরে ওঠার চেষ্টা করছিল, দেখতেই পাচ্ছেন ওপরে দুবার সবুজেও গিয়েছিল, তারপরে যে আস্তে আস্তে পড়তে থাকে, দিনের শেষে অনেকটাই পড়ে যায়। তবে নিফটি ফিফটি এটা আজকে 0.63% পড়লেও আজকে কিন্তু অনেক বড় বড় কোম্পানি আরো বড় বড় পতন দেখিয়েছে। আজকে যদি নিফটি ফিফটির হাই দেখেন, দেখতে পাচ্ছেন আজকে হাই লাগিয়েছে 24,889.20 এবং আজকের দিনের যে লো এটা হচ্ছে 24,646.60। তো আজকের দিনে নিফটি ফিফটিতে এই পতন কেন লক্ষ্য করা গেল? দেখুন, এর যদি কোনো সলিড রিজন খুঁজতে যান তাহলে কিন্তু সেটা পাবেন না। যে শুধুমাত্র একটা কারণের জন্য নিফটি ফিফটি পড়েছে এটা নয়, মানে অনেকগুলো কারণ একসঙ্গে হয়ে আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটের উপর এত বড় প্রেসার তৈরি করেছে। প্রথমেই যদি দেখেন কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এর যে পারফরমেন্স, এটা নিফটি ফিফটির একটি কোম্পানি, আজকের দিনে দেখতে পাচ্ছেন 7.34% পড়ে গেছে। কোম্পানিটা দেখতে পাচ্ছেন নিফটি ফিফটির মধ্যে একটা বড় পরিমাণে কন্ট্রিবিউশন করে থাকে। এই নিফটি ফিফটিতে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের 2.75% ওয়েটেজ রয়েছে। তবে আজকের দিনে এই কোম্পানিটা এতটা পড়লো কেন? কোম্পানিটা তার কোয়ার্টার ওয়ান রেজাল্টের পরে আজকের দিনে এতটা পড়েছে। তবে কোম্পানির যদি কোয়ার্টার ওয়ানের রেজাল্ট দেখেন, সেটা কিন্তু খুব একটা খারাপ আসেনি যে আজকের দিনে এতটা পড়ে গেল। কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 9% বেড়েছে, 15,837 কোটি থেকে বেড়ে হয়েছে 17,248 কোটি। তারপর যে এবিটা, এটাও বেড়েছে 3,574 কোটি থেকে বেড়ে 4,127 কোটি হয়েছে। এর আগের কোয়ার্টারের থেকেও বেড়েছে, এর আগের কোয়ার্টারে ছিল 3,108 কোটি। তবে কোম্পানির যে নেট প্রফিট, এটা যদি অ্যাডজাস্টমেন্টকে বাদ দিয়ে দেখেন তাহলে ইয়ার অন ইয়ার 2% পড়েছে, কিন্তু যদি অ্যাডজাস্টমেন্টকে ধরে দেখেন তাহলে কিন্তু অনেকটাই পড়েছে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট ধরে এই যে নেট প্রফিট, এটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 7,448 কোটি, মানে এর আগের বছর সেম কোয়ার্টারে একটা এক্সেপশনাল গেইন ছিল। তো সেইখান থেকে যদি দেখেন তাহলে কিন্তু প্রফিট প্রায় 40%-এর কাছাকাছি পড়ে গেছে, 4,472 কোটি। তো মার্কেট কিন্তু এই যে এক্সেপশনাল গেইন সেটাকে অ্যাভয়েডই করে। তো কোম্পানির এর আগের বছর সেম কোয়ার্টারে এত পরিমাণে প্রফিট কোথা থেকে এসেছিল? কোম্পানি তাদের যে জেনারেল ইন্স্যুরেন্সের বিজনেস ছিল সেটা জুরিচ ইন্স্যুরেন্সকে কিছু পরিমাণে বিক্রি করেছিল। তো সেইখান থেকে যে পরিমাণে টাকা এই কোম্পানির কাছে এসেছিল সেটাই এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেখানে রিফ্লেক্ট হয়েছিল। তো সেই কারণে দেখতে পাচ্ছেন এই যে প্রফিট সেটা এত বেশি দেখাচ্ছে, কিন্তু সেই প্রফিটটাকে যদি বাদ দিয়ে দেখেন তাহলে এই নেট প্রফিট এটা মাত্র 2% পড়েছে। তবে কোম্পানির যে এনপিএ সেটা কিন্তু কিছুটা হলেও বেড়ে গেছে। এরপরে যদি দেখেন এফআইআই ডিআইআই যেটা, এই এফআইআইরা এরা কিন্তু ভারতীয় মার্কেটে ক্রমাগত সেলিং করেই চলেছে, তো এটাও একটা কারণ। এরপরে যদি ক্রুড অয়েল দেখি, ক্রুড অয়েলের দিক থেকেও আজকে সেরকম সাপোর্ট লক্ষ্য করা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন ডব্লিউটিআই ক্রুড এটাও আজকের দিনে প্রায় 1%-এর কাছাকাছি বেড়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে যে ব্রেন্ট ক্রুড এটাও প্রায় 1%-এর কাছাকাছি বেড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আজকে মার্কেটে আইটি কোম্পানিগুলো একটা বড় প্রেসার তৈরি করেছে। আইটি কোম্পানিগুলোর মধ্যে যদি দেখেন এই উইপ্রো এটা 3.47% পড়েছে। তারপরে যদি দেখেন টিসিএস এটা 1.59% পড়েছে। তারপরে এইচসিএল টেক এটা 1.48% পড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই যে টেক মাহিন্দ্রা লিমিটেড এটাও 0.25%-এর কাছাকাছি পড়েছে। তো নিফটি ফিফটিতে এই যে আইটি কোম্পানিগুলো এরা একটা বড় কন্ট্রিবিউট করে থাকে, তো এইগুলো একটা বড় প্রেসার তৈরি করছে। আর এই যে আইটি কোম্পানিগুলো এগুলো করার কি কারণ রয়েছে? কারণ ডোনাল্ড ট্রাম্প একটা ঘোষণা করেছেন যে পুট আমেরিকা ফার্স্ট, বিগ ওয়ার্নিং টু টেক ফার্মস এগেনস্ট হায়ারিং ইন্ডিয়ান্স, মানে ইন্ডিয়ার যে আইটি কর্মীরা রয়েছে তাদের যে হায়ারিং সেটার বিরুদ্ধে এই ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন। মানে এরকমটাই বলেছেন আগে যে আমেরিকার মানুষজন তাদের আগেই আইটি ফার্মের সুযোগ দিতে হবে, তারপরে যে বাড়তি জায়গা থাকবে সেখানে ইন্ডিয়ার যে কর্মীরা থাকবে তাদের সুযোগ দেওয়া হবে। তো এই ব্যাপারটাও এই যে আইটি ক্ষেত্রের উপর একটা খারাপ ভাবে পড়ছে। আর গতকালই কভার করেছিলাম এই যে টিসিএস তারা তাদের প্রায় 2% কর্মী, যেটা সংখ্যার হিসেবে প্রায় 12,000, তো তাদের জব থেকে বার করতে চলেছে। কারণ এই যে এআই এর অ্যাডপশন সেটা যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে। তো সেই কারণেই এই যে জেব্রিস এই যে ব্রোকারটা রয়েছে তারা কিছু ওয়ার্নিংও দিয়েছে। দেখতেই পাচ্ছেন জেব্রিস ওয়ান্স দিস কুড ট্রিগার হায়ার অ্যাট্রিশন অ্যান্ড রিফ্লেক্ট এ ব্রডার স্লোডাউন ইন দ্য ইন্ডিয়ান আইটি সেক্টর। মানে টিসিএস এর এই ডিসিশনের ফলে ইন্ডিয়ার যে আইটি কোম্পানিগুলো তাদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে, এবং এই যে অ্যাট্রিশন সেটাও বেড়ে যেতে পারে। তবে দেখুন শর্ট টার্মে এই যে কর্মী ছাঁটাই এগুলো কোম্পানির জন্য খারাপ খবর হলেও এগুলো কিন্তু লং টার্মে ভালো খবর, কারণ এই যে কর্মচারীদের যে স্যালারি দিতে হতো সেটা কিন্তু এই কোম্পানির বেঁচে যাবে। তো পরবর্তীকালে কোম্পানির যখন ফাইন্যান্সিয়াল রেজাল্ট আসবে তখন দেখতে পাবেন কোম্পানির যে নেট প্রফিট সেটা অনেকটা পরিমাণেই বেড়ে গেছে, কারণ কর্মচারী খাতে যে খরচাটা হচ্ছিল সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো কোম্পানি নিজেও বলছে এই ডিসিশনের ফলে কোম্পানির যে নেট প্রফিট সেটা
700 থেকে 800 কোটি পর্যন্ত বেড়ে যাবে। তবে সাময়িকভাবে এই খবরটা মার্কেটে প্রেসার তৈরি করছে। এছাড়াও যদি দেখেন এই যে নিফটি ভিক্স, এটা আজকের দিনে 6.98% বেড়ে গেছে এবং 5 দিনেও যদি দেখেন তাহলে 8.99% বেড়েছে এবং যদি বটম লেভেল থেকে ক্যালকুলেট করেন তাহলে প্রায় 15% কাছাকাছি বেড়েছে। আর এক মাসের চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এক মাসে এই যে ইন্ডিয়ার ভিক্স, যেটা মার্কেটের যে ভলিটিলিটি সেটাকে নির্দেশ করে, দেখতে পাচ্ছেন এক মাসে এটা যদি টপ লেভেল থেকে দেখেন তাহলে প্রায় 17% কাছাকাছি পড়েছিল, আর এই দুদিনে দেখতে পাচ্ছেন আবার 15% কাছাকাছি বেড়ে গেছে। তো অনেকে কিন্তু এটাই মনে করছে সেবি যে জেন স্ট্রিটকে ব্যান করেছিল তার ফলে মার্কেটের যে ভলিটিলিটি সেটা অনেকটাই কমেছিল, মানে এই যে এত বেশি মার্কেট উঠে যাচ্ছে, এত বেশি মার্কেট পড়ে যাচ্ছে, সেটা কিন্তু আগে হচ্ছিল না। তো এই যে ভলিটিলিটি ইন্ডেক্স বেড়েছে, এখানে কিন্তু মনে করা হচ্ছে এই যে জেন স্ট্রিট তারা আবার তাদের যে আগের নিয়মের ট্রেডিং সেটা শুরু করে দিয়েছে, সেই কারণের জন্যই মার্কেটে এই ভলিটিলিটি তৈরি হচ্ছে। তো এগুলোই কিছু কারণ ছিল যে এইগুলো আজকে মার্কেটের উপর প্রেসার তৈরি করেছে। আর যদি বর্তমান লেভেলে দাঁড়িয়ে এই নিফটি ফিফটির কোনো লেভেল খুঁজতে যান তাহলে নিচের দিকে 24,450 এটা একটা লেভেল থাকবে এবং ওপর দিকে 24,920 এটা একটা লেভেল থাকবে। এই 24,450কে যদি নিফটি ফিফটি ভেঙে ফেলে তাহলে নিচের দিকে 24,200 পর্যন্ত যেতে পারে বা 24,000 পর্যন্ত চলে যেতে পারে। আর ওপর দিকে যদি 24,900 এই লেভেলটাকে ভাঙে তাহলে 25,000 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে ব্রড মার্কেট ইন্ডাইসেস গুলো দেখবো। নিফটি ফিফটি এটা তো 0.63% পড়েছে। তারপরে নিফটি নেক্সট 50 এটা 0.56% পড়েছে। নিফটি ব্যাংক পড়েছে 0.79%। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.72% পড়েছে। মিড ক্যাপ সিলেক্ট করেছে 0.21%। তারপর আরো যে ইন্ডাইসেস গুলো রয়েছে নিফটি 100, 200, 500 এইগুলো দেখতেই পাচ্ছেন সব 0.60% থেকে 70% এর কাছাকাছি পড়েছে। তারপরে যে মিড ক্যাপ এগুলোও ভালো পড়েছে। এই মিড ক্যাপ 50 এটা 0.5% এর কাছাকাছি পড়েছে। তারপর মিড ক্যাপ 100 এটা 0.84% পড়েছে। তবে স্মল ক্যাপে কিন্তু আজকে বেশি পতন লক্ষ্য করা গেছে। স্মল ক্যাপ 100 এটা 1.26% পড়ে গেছে। তারপর যে স্মল ক্যাপ 50 এটা 1.07% পড়েছে এবং স্মল ক্যাপ 250 এটা 1.25% পড়েছে। তো আজকে যাদের পোর্টফোলিওতে এই স্মল ক্যাপ স্টক আছে তাদের পোর্টফোলিওতে কিন্তু আজকে বেশি পতন লক্ষ্য করা গেছে। এরপরে যদি এনএসির মধ্যেও দেখেন টোটাল দেখতে পাচ্ছেন 3089 খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে। তার মধ্যে পড়েছে 2211 খানা এবং বেড়েছে মাত্র 811টা। এরপরে যদি সেক্টর ওয়াইজ দেখি নিফটি অটো এটা 0.37% পড়েছে। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.65% পড়েছে। এফএমসিজি আজকের দিনে কিছুটা ভালো পারফরমেন্স করেছে। এফএমসিজি আজকে 0.28% বেড়েছে। নিফটি আইটি পড়ে গেছে 0.78%। তো আইটি সেক্টরে তো দেখলেন বেশিরভাগ বড় বড় কোম্পানি আজকের দিনে পড়েছে। তারপর নিফটি মিডিয়া এটা 2.70% পড়েছে। মেটাল পড়ে গেছে 1.15%। ফার্মা সেক্টর কিছুটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। ফার্মা বেড়েছে 0.43%। পিএসইউ ব্যাংক পড়েছে 1.20%। তারপর প্রাইভেট ব্যাংক এটা 1.65% পড়েছে। আর আজকে মার্কেটে দেখতে পাচ্ছেন এই যে নিফটি রিয়েলটি এটা সব থেকে খারাপ পারফরমেন্স দেখিয়েছে। নিফটি রিয়েলটি 4%-এর উপরে পড়ে গেছে। এরপরে নিফটি ব্যাংক এটা 0.80%-এর কাছাকাছি পড়েছে এবং যদি বিএসসি সেন্সেক্স দেখেন এটা 0.70% পড়েছে। এরপরে একবার গ্লোবাল মার্কেট দেখে নেব। জার্মানির মার্কেট ড্যাক্স এটা 0.01% পড়া, মানে একদম বর্ডারে ট্রেড হচ্ছে। তারপর ফুটসি এটা 0.16% পড়েছে। ক্যাপ 40 বেড়েছে 0.30% এবং ইউরো স্টক্স এটা 0.57% বেড়েছে। এরপরে যদি এশিয়ান মার্কেট গুলো দেখি এই নিক্কেই এটা 1.05% পড়েছে, মানে আজকে জাপানের মার্কেট একটা বড় পরিমাণে পতন দেখিয়েছে। চীনের মার্কেট দেখতে পাচ্ছেন সাংহাই এটা 0.12% বেড়েছে এবং যদি হ্যাংসেং দেখেন এটা বেড়েছে 0.68%। আর যদি সাউথ কোরিয়ার মার্কেট দেখেন কোসপি এটা 0.42% বেড়েছে। মানে গ্লোবাল মার্কেটেও যদি দেখেন তাহলে কিন্তু অ্যাভারেজ একটা ভালো পারফরমেন্সই দেখা গেছে। আর ইন্ডিয়ান মার্কেট এটাই কিন্তু একা খারাপ পারফরমেন্স দেখাচ্ছে। আর এই আগস্ট মাসের 1 তারিখ থেকে এই যে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর ট্যারিফ লাগিয়েছেন সেটা লাগু হয়ে যাবে। তবে এখনো পর্যন্ত ইন্ডিয়ার সঙ্গে এই ট্রেড ডিল নিয়ে কোনো ধরনের ফাইনাল কনফার্মেশন কিন্তু আসেনি। তো এটাও কিন্তু মার্কেটকে একটা চাপের মধ্যে রেখেছে। এরপরে কিছু স্টক আজকের দিনে ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং কিছু স্টক খারাপ পারফরমেন্সও দেখিয়েছে। তো চলুন সেগুলো এক এক করে দেখে নিই। প্রথম কোম্পানি অ্যাগমে সোলার হোল্ডিং লিমিটেড। এই স্টকটা আজকের দিনে 9.45% বেড়েছে। কোম্পানিটা তার রেজাল্টের পরই আজকের দিনে এরকম ভালো পারফরমেন্স দেখিয়েছে। কোম্পানির যদি রেজাল্ট দেখেন অবাক হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস এটা ইয়ার অন ইয়ার 65% বেড়েছে। 310 কোটি থেকে বের হয়েছে 511 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 487 কোটি। তারপর এবিটা এটা 272 কোটি থেকে 68% বেড়ে হয়েছে 458 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 436 কোটি। কিন্তু কোম্পানির যদি নেট প্রফিট দেখেন দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল 1.39 কোটি টাকা, সেখান থেকে বের হয়েছে 131 কোটি টাকা। তো পার্সেন্টেজ ওয়াইজ দেখতে পাচ্ছেন 10,170%
5% বেড়েছে। তো এই নেট প্রফিট এত পরিমাণে বাড়ার কারণেই স্টকটা আজকের দিনে এত ভালো পারফরমেন্স দেখিয়েছে। এরপরে আদার হাউসিং ফাইন্যান্স লিমিটেড, এই কোম্পানিটাও তার কোয়ার্টার 1 রেজাল্টের পর বেড়েছে। এই সময় যে কোম্পানিগুলো বেশি বাড়বে বা পড়বে সেগুলোর পেছনে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই যে কোয়ার্টার 1 এর রেজাল্ট সেটাই কাজ করবে, কারণ এখন এই যে কোয়ার্টারলি রেজাল্ট তার সিজন চলছে। তো কোম্পানির রেজাল্ট সেটাও একবার দেখবো। কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 19% বেড়েছে। 713 ছিল আগের বছর সেম কোয়ার্টারে, এর আগের কোয়ার্টারে ছিল 833 এবং এই কোয়ার্টারে হয়েছে 848 কোটি। কোম্পানির যে এবিটা এটাও দেখতে পাচ্ছেন বেড়েছে 540 কোটি, আগের বছর সেম কোয়ার্টারে ছিল, এর আগের কোয়ার্টারে ছিল 636 কোটি আর এই কোয়ার্টারে হয়েছে 641 কোটি। এবং কোম্পানির যে নেট প্রফিট আগের বছর ছিল 200 কোটি, সেটা থেকে বের হয়েছে 237 কোটি। তবে কোয়ার্টারলি এই যে নেট প্রফিট সেটা কিছুটা কমেছে, এর আগের কোয়ার্টারে এই নেট প্রফিট ছিল 245 কোটি। এর পরের কোম্পানি লোরাস ল্যাব লিমিটেড, এটা আজকের দিনে 5.82% বেড়েছে। কোম্পানির যদি সেলস দেখেন ইয়ার অন ইয়ার 31% বেড়েছে, 1195 কোটি থেকে বেড়ে হয়েছে 1570 কোটি। তারপরে যে এবিটা এটা 171 কোটি থেকে বের হয়েছে 382 কোটি। এবং যদি নেট প্রফিট দেখেন এটা 12 কোটি থেকে বের হয়েছে 162 কোটি। তো নেট প্রফিটে একটা হিউজ জাম্প দেখা গেছে। তবে যদি কোয়ার্টারলি দেখেন তাহলে সেলস, এবিটা, নেট প্রফিট সবই পড়েছে। এই সেলস দেখতে পাচ্ছেন 1700 কোটি থেকে পড়ে হয়েছে 1570, এবিটা 421 কোটি থেকে পড়ে 382, তারপরে যে নেট প্রফিট এটা 233 কোটি থেকে পড়ে হয়েছে 162 কোটি। এছাড়াও যদি দেখেন এই কোম্পানিটা অন্ধ্রপ্রদেশে একটা ল্যান্ড অ্যালটমেন্ট পেয়েছে, মানে একটা জমি পেয়েছে, যেখানে এই কোম্পানিটা এই অন্ধ্রপ্রদেশের এই যে আনাকাপাল্লি ডিস্ট্রিক্ট এইখানে একটা ফার্মা জোন তৈরি করবে। তো এর ফলে কোম্পানির যে ফার্মা ম্যানুফ্যাকচারিং সেটা বুস্ট পাবে, মানে এদের যে উৎপাদন সেটা বাড়বে। তো উৎপাদন বাড়লে রেভিনিউ বাড়বে, প্রফিট বাড়বে। তো এই কারণেই স্টকটা আজকের দিনে ভালো পারফরমেন্স দেখিয়েছে। এর পরের কোম্পানি পুনাওয়ালা ফিনকর্প লিমিটেড, এটা আজকের দিনে 1.44% বেড়ে বন্ধ হয়েছে। তবে দিনের শুরুর দিকে কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্স দেখিয়েছিল। দেখতেই পাচ্ছেন কোম্পানির যে বোর্ড তারা ফান্ড রেইজের জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, মানে এই কোম্পানিটা বাজার থেকে 1500 কোটি টাকা তুলতে চলেছে, যেটা কোম্পানির বিজনেসের কাজেই ব্যবহার করা হবে। তো যেটা কোম্পানির জন্য নিশ্চয়ই ভালো খবর। এর পরের কোম্পানি চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, এই স্টকটা তার কোয়ার্টার 1 রেজাল্টের পর থেকেই পড়ছিল। তো আজকের দিনে এই স্টকটাতে আবার রিকভারি শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন রেজাল্টের পরে স্টকটা অনেকটাই পড়ে গিয়েছিল। এর পরের কোম্পানি শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড, কোম্পানিটা যে ম্যানেজমেন্ট তারা একটা ভালো পজিটিভ আউটলুক দিয়েছে। দেখতেই পাচ্ছেন কোম্পানির যে ম্যানেজমেন্ট তারা বলছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ তাদের যে AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এটা 3 ট্রিলিয়ন টাকাকে ছাড়িয়ে যাবে এবং এদের যে কাস্টমারের সংখ্যা সেটা 10 মিলিয়নেরও বেশি হয়ে যাবে। তো এই পজিটিভ আউটলুক আজকের দিনে স্টকটাকে বাড়তে সাহায্য করেছে। এর পরের কোম্পানি আদানি গ্রিন এনার্জি লিমিটেড, এই কোম্পানিটা আজকের দিনে মার্কেট চলাকালীন তার যে কোয়ার্টার 1 এর রেজাল্ট সেটা পেশ করেছে। তো দেখতে পাচ্ছেন শুরু থেকেই এই কোম্পানিটা পজিটিভে চলছিল, তারপর রেজাল্ট আসার পর একটা উপর দিকে বড় জাম্পও দেখিয়েছে। তো কোম্পানি কখন রেজাল্ট এলো এবং রেজাল্ট কেমন এলো সেগুলো এক এক করে দেখবো। দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটা 2:46 মিনিটে তাদের যে রেজাল্ট সেটা পেশ করেছে। দেখতেই পাচ্ছেন কোম্পানির যে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং এই যে সব ফিগার সেইগুলো কিন্তু সব কোটিতেই রয়েছে। কোম্পানির যদি টোটাল ইনকাম দেখেন 3112 কোটি থেকে বের হয়েছে 4006 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 3287 কোটি। মানে এই যে টোটাল ইনকাম এটা ইয়ারলিও বেড়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে কোম্পানির কেমন খরচা হয়েছে, 2437 কোটি আগের বছর সেম কোয়ার্টারে খরচা হয়েছিল, সেই খরচা বেড়ে হয়েছে 3050 কোটি। তো এই ইনকাম থেকে এক্সপেন্সেস বাদ দিয়ে দিলেই যে পিবিটি বা প্রফিট বিফোর ট্যাক্স এটা বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন 675 কোটি থেকে বেড়ে এই যে পিবিটি এটা হয়েছে 956 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 576 কোটি। তো এই পিবিটি থেকে সরকারকে ট্যাক্সও দিতে হবে। দেখতে পাচ্ছেন কোম্পানিটা এখানে ট্যাক্স দিয়ে দিয়েছে। তো ট্যাক্স দেওয়ার পর কোম্পানির যে প্যাট বা প্রফিট আফটার ট্যাক্স সেটা কত, এটা এসেছে 824 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 383 কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 629 কোটি। এবং যদি ইপিএসও দেখেন 2.63 এর ইপিএস বেড়ে হয়েছে 4.26 এবং এর আগের কোয়ার্টারে এই ইপিএস ছিল 1.26। তো এই রেজাল্ট এটা ভালোই এসেছে। এরপরে যদি দেখেন ওলা ইলেকট্রিক, এটা তো দেখতে পাচ্ছেন শুরুর দিকেই একটা আপসাইড মোমেন্টাম দেখিয়েছিল। দেখতেই পাচ্ছেন শুরুর দিকে বটম লেভেল থেকে প্রায় 5.26% পর্যন্ত বেড়ে গিয়েছিল। তো সেইখান থেকে আবার পড়ে গেছে এবং দিন শেষে আগের দিনের যে ক্লোজিং সেখানেই বন্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে প্রিভিয়াস ক্লোজ এটা ছিল 41.23 এবং আজকের দিনেও 41.23 বন্ধ হয়েছে। এর পরের কোম্পানি 197 কমিউনিকেশন লিমিটেড, যেটা পেটিএম এর পেরেন্ট কোম্পানি, এটা আজকের দিনে 2.27% বেড়েছে। দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটা তার কোয়ার্টার 1 রেজাল্ট পেশ করার পর থেকেই ক্রমাগত বাড়ছে। তো এই কোম্পানিটা থেকেও একটা শিক্ষা নেওয়ার আছে। এই কোম্পানিতে আগে এখনো পর্যন্ত পৃথিবীর সব থেকে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট জি তিনি ইনভেস্ট করেছিলেন এবং ইনভেস্ট করার পর তিনি কিন্তু এই কোম্পানিটা থেকে লসে
বের হয়ে গিয়েছিলেন। দেখতেই পাচ্ছেন নভেম্বর 28, 2023 খবর, ওয়ারেন বাফেট লেড বার্কশায়ার হ্যাথওয়ে এক্সিট পেটিএম উইথ এ লস ওভার রেজ 600 crore। মানে তিনি এই কোম্পানিতে যে দামে শেয়ার কিনেছিলেন তার থেকে অনেক কম দামে এই শেয়ার থেকে পুরোপুরিভাবে এক্সিট নিয়ে নিয়েছিলেন। কি কারণে এক্সিট নিয়েছিলেন? কারণ ওয়ারেন বাফেট জি এনার মনেই হয়েছিল যে এই কোম্পানির যে বিজনেস সেটা খারাপ হয়ে গেছে, কারণ তিনি বিজনেস দেখেই এন্ট্রি নিয়েছিলেন। তো যখন ওনার মনে হলো এই কোম্পানির বিজনেস খারাপ হচ্ছে তখন কিন্তু তিনি এটা থেকে এক্সিট নিয়েছিলেন। দেখতেই পাচ্ছেন এই কোম্পানিতে তিনি 2018 সালে 2200 কোটি টাকা ইনভেস্ট করেছিলেন এবং যখন তিনি সেল করেন তখন এই কোম্পানি থেকে তিনি পান মাত্র 1370 কোটি টাকা এবং ওনার যে সেলিং প্রাইস সেটা ছিল 877 টাকা 29 পয়সা। তো ইনি সেলস করার পরে এই যে শেয়ারটা সেটা কিন্তু অনেকটা নিচেই পড়েছিল। যদি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখেন দেখতে পাচ্ছেন এই শেয়ারটা প্রায় 340-330 এর কাছাকাছি এসেছিল, সেইখান থেকে আবার বাড়তে শুরু করে এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন ওনার যে সেলিং প্রাইস সেটা থেকেও কিন্তু অনেকটা উপরেই উঠে গেছে। তো তখন শেয়ারটা এত পড়েছিল কেন? কারণ কোম্পানির যে একটা বিজনেস ছিল পেটিএম পেমেন্ট ব্যাংক সেটা কিন্তু আরবিআই এর নির্দেশে বন্ধ হয়ে গিয়েছিল। তো এখনো সেই যে বিজনেস সেটা কিন্তু বন্ধই রয়েছে এবং কোম্পানির যে আরো বিজনেস সেগুলো খারাপের দিকে চলছিল। তো সেটা দেখেই কিন্তু ওয়ারেন বাফেট যে এক্সিট নিয়েছিলেন। তো দেখতেই পাচ্ছেন ওনার যে সেলিং প্রাইস সেটা থেকে অনেকটা উপরে উঠে গেছে। তো আপনি কি ভাববেন যে ওয়ারেন বাফেট যে ভুল করেছেন? তিনি কিন্তু ভুল করেননি। উনি যে এন্ট্রি নিয়েছিলেন সেটা বিজনেস দেখেই করেছিলেন এবং উনি যে এক্সিট নিয়েছেন সেটাও কিন্তু এই বিজনেস দেখেই এক্সিট নিয়েছেন। মানে এই প্রাইসটা সেটা কিন্তু কোনো ফ্যাক্টরি করে না। কোম্পানিতে ইনভেস্ট করার সময় যেমন বিজনেসটা কাজ করে তেমনই আপনি যখন এক্সিট নেবেন তখন কিন্তু এই বিজনেস সেটাও আপনার কারণ হওয়া দরকার। তো আপনি ভালো বিজনেস দেখে ঢুকছেন, যখন দেখবেন কোম্পানির বিজনেস খারাপ হয়ে যাচ্ছে তখন কোনো প্রাইস দেখলে হবে না, সেখান থেকে এক্সিট নিয়ে নিতে হবে। তো এই ওয়ারেন বাফেট জিত থেকে আমরা কিন্তু এই শিক্ষাটা পেয়ে থাকি। এরপরে হোম ফার্স্ট ফাইন্যান্স কোম্পানি ইন্ডিয়া লিমিটেড, এটা আজকের দিনে 8.11% পড়েছে। কোম্পানির যদি রেজাল্ট দেখেন এটা কিন্তু খুব একটা খারাপ আসেনি। দেখতে পাচ্ছেন সেলস ইয়ার অন ইয়ার 35% বেড়ে গেছে, এবিটা এটা 34% বেড়েছে। তারপর যদি নেট প্রফিট দেখেন এটাও 35% বেড়েছে। 336 কোটি সেলস ছিল আগের বছর সেম কোয়ার্টারে এবং এর আগের কোয়ার্টারে ছিল 415 কোটি আর এই কোয়ার্টারে হয়েছে 454 কোটি। এবিটা যদি দেখেন 269 কোটি থেকে বের হয়েছে 360 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 331 কোটি। তারপরে যে নেট প্রফিট এটা 87 কোটি থেকে বের হয়েছে 119 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 105 কোটি। মানে সেলস বলুন, এবিটা বলুন বা নেট প্রফিট বলুন সবই কিন্তু ইয়ারলিও বেড়েছে, কোয়ার্টারলিও বেড়েছে, কিন্তু তাও মার্কেট এগুলোর উপর খারাপ রিয়াকশন দেখাচ্ছে। এর পরের কোম্পানি জেন টেকনোলজি লিমিটেড, এই কোম্পানির যে রেজাল্ট সেটা খুবই খারাপ এসেছিল। তো দেখতে পাচ্ছেন সেই খারাপ রেজাল্টের পরে আজকের দিনেও লস সার্কিটে চলছে। আর এটা তো দেখতে পাচ্ছেন যে কোম্পানিগুলোর ভালো রেজাল্ট আসছে সেগুলো 7 থেকে 8% কাছাকাছি পড়ে যাচ্ছে। তো যেগুলো খারাপ রেজাল্ট আসবে সেগুলো তো পড়াটা স্বাভাবিক। তো শুধুমাত্র সার্কিট আছে বলেই আজকের দিনে 5% লোয়ার সার্কিট লেগেছে। যদি এটা সার্কিট না থাকতো তাহলে কিন্তু 10% পর্যন্ত পড়তো। তো আগামী দিনে এটা রিকভার করতে পারে কিনা সেটাও দেখার থাকবে। এরপরে রিয়েল এস্টেট সেক্টরে কাজ করা কোম্পানি লোধা ডেভেলপার্স লিমিটেড, এটা আজকের দিনে 6.31% পড়েছে। তবে যদি দেখেন কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু ভালোই এসেছে। কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 23% বেড়েছে, 846 কোটি থেকে বের হয়েছে 3492 কোটি। তারপরে যে এবিটা 756 কোটি থেকে বের হয়েছে 984 কোটি। তারপর নেট প্রফিট এটা 476 কোটি থেকে বের হয়েছে 675 কোটি। কিন্তু এই যে কোয়ার্টারলি ডেটা এগুলো খারাপ এসেছে, 4224 কোটি থেকে পড়ে 3492। তারপর 1220 কোটি থেকে পড়ে 984, এটা এবিটা। তারপরে নেট প্রফিট 923 কোটি থেকে পড়ে হয়েছে 675 কোটি। মানে ইয়ারলি ভালো হলেও কোয়ার্টারলি এই যে ডেটা সেগুলো খারাপ এসেছে। এরপরে আইএক্স, তো এই মার্কেট কাবলিং খবরটা আসার পর থেকেই এই স্টকটা ভালোই ভলিটিলিটি দেখাচ্ছে। মার্কেট কাবলিং এর ঘোষণা হওয়ার পরের দিনই 28% এর কাছাকাছি পড়েছিল, তারপরের দিন কিছুটা রিকভার করেছিল এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন আবার প্রায় 4.5% এর কাছাকাছি পড়ে গেছে। তবে শুরুর দিকে এই যে পতন সেটা আরো বেশি ছিল। শুরুতে যদি দেখেন এটা প্রায় 8.5% এর কাছাকাছি পড়েছিল। এর পরের কোম্পানি এসবিআই কার্ডস এন্ড পেমেন্ট সার্ভিসেস লিমিটেড, তো এই কোম্পানির যে রেজাল্ট সেটা খারাপের দিকে এসেছে। এই যে সেলস এটা ইয়ার অন ইয়ার 12% বাড়লেও বাকি ডেটাগুলো দেখতে পাচ্ছি ইয়ার অন ইয়ার অনেকটা করেই পড়েছে। এই যে সেলস 4359 কোটি থেকে বের হয়েছে 4877 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 4674 কোটি। তারপরে যে এবিটা এটা 1491 কোটি থেকে পড়ে হয়েছে 1438 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 1354 কোটি। তারপরে নেট প্রফিট 594 কোটি থেকে পড়ে হয়েছে 556 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 534 কোটি। মানে এর বেশিরভাগ ডেটা ইয়ারলি খারাপ এসেছে কিন্তু কোয়ার্টারলি কিছুটা ভালো এসেছে। এবং এই Q1 রেজাল্ট আসার পর বিভিন্ন যে অ্যানালিস্টরা রয়েছে তারা এসবিআই কার্ডসকে ডাউন সাইডের টার্গেটও দিয়েছে। দেখতে পাচ্ছেন লোয়ার দ্য টার্গেট প্রাইস। এইখানে দেখতেই পাচ্ছেন এইচএসবিসি অ্যান্ড বার্নস্টাইন, এই যে অ্যানালিস্টরা এরা তো টার্গেট প্রাইস কমিয়েছে, তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই মর্গান স্ট্যানলি এরা কিন্তু ডবল ডাউনগ্রেড করে দিয়েছে, যেটা খুবই খারাপ। এই যে বার্নস্টাইন এরা এদের যে টার্গেট প্রাইস সেটা দিয়েছে 690 এবং স্টকটার যে প্রাইস সেটা কতই চলছে দেখতে পাচ্ছেন 835, আর এর আগের দিনে ক্লোজ
ক্লোজ হয়েছিল 888-তে। তো সেইখান থেকে যদি দেখেন তাহলে অনেকটাই পতন। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই যে মর্গান স্ট্যানলি এরাও কিন্তু এই যে প্রাইস সেটা অনেকটাই কাট করেছে। এই মর্গান স্ট্যানলি এরা এই যে টার্গেট প্রাইস সেটা দিয়েছে 710। এরপরে সেল এই কোম্পানিটাও কোয়ার্টার ওয়ান রেজাল্টের পর আজকের দিনে 3.42% পড়েছে এবং কিছু বড় বড় অ্যানালিস্ট এই স্টকটাকে ডাউনগ্রেডও করে দিয়েছে। কোম্পানি যদি রেজাল্ট দেখেন এটা কিন্তু ভালোই লাগবে। দেখতে পাচ্ছেন সেলস ইয়ার অন ইয়ার 8% বেড়ে গেছে। তারপর এবিটা এটা 25% বেড়েছে, নেট প্রফিট বেড়েছে 97%। যদি সেলস দেখেন 23,998 কোটি থেকে বেড়ে হয়েছে 25,922 কোটি, কিন্তু কোয়ার্টারলি অনেকটাই পড়ে গেছে। তারপরে এবিটা 2220 কোটি থেকে বেড়ে হয়েছে 2769 কোটি কোয়ার্টারলি পড়েছে। তারপরে যে নেট প্রফিট 81 কোটি থেকে বেড়ে হয়েছে 745 কোটি, কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন এই যে নেট প্রফিট সেটা পড়েছে। এবং কিছু কিছু বড় অ্যানালিস্ট মনে করছে এই স্টকটা এই দাম থেকে 20% পর্যন্ত নিচে পড়তে পারে। এই যে মর্গান স্ট্যানলি ব্রোকারটা রয়েছে এদের যে এস্টিমেট ছিল তার থেকে এই যে এবিটা এটা 16% নিচে এসেছে এবং অ্যাডজাস্টেড এবিটা এটা 22% নিচে এসেছে। তো এই কারণের জন্যই এই স্টকটাকে এই মর্গান স্ট্যানলি ডাউনগ্রেড করে দিয়েছে। এরপরে এপিএল অ্যাপোলো টিউবস লিমিটেড এটা আজকের দিনে 2.63% পড়ে। তারপর যদি রিলায়েন্স গ্রুপের কোম্পানিগুলো দেখেন এটা তো শুরুর দিকে রিকভার করার চেষ্টা করছিল, তারপর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পড়তে থাকে এবং দিনের শেষে আবার লোয়ার সার্কিট লেগে যায়। তারপরে যে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এটা শুরুর দিকে পজিটিভই ছিল দেখতে পাচ্ছেন, তারপরে এটাও আস্তে আস্তে পড়ে এবং দিনের শেষে 4.64% পড়ে বন্ধ হয়েছে। এরপর যদি নিফটি 50-র মধ্যে দেখি দেখতে পাচ্ছেন 15টা কোম্পানি আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে এবং 35টা কোম্পানি আজকের দিনে নেগেটিভে বন্ধ হয়েছে। আর যে কোম্পানিগুলো বেড়েছে সেগুলো একবার দেখবো। প্রথমে দেখতে পাচ্ছেন শ্রীরাম ফাইন্যান্স রয়েছে, এটা 2.62% বেড়েছে। তারপর সিবলা এটা বেড়েছে 2.45%। হিরো মোটোকর্প এটা বেড়েছে 1.45%। এশিয়ান পেন্টস এটা 1% বেড়েছে এবং হিন্দুস্তান ইউনিলিভার এটা 0.98% বেড়েছে। এবং যে স্টকগুলো পড়েছে সেগুলো হচ্ছে কোটাক ব্যাংক এটা 7.34% পড়েছে। তারপর বাজাজ ফাইন্যান্স এটা পড়েছে 3.58%। ইন্ডাসইন্ড ব্যাংক এটা 2.93% পড়েছে। তারপর ভারতী এয়ারটেল এটা 2.48% পড়েছে এবং টাইটান এটা পড়েছে 2.25%। এরপরে যদি কোয়ার্টার ওয়ানের রেজাল্ট দেখি দেখতে পাচ্ছেন আজকের দিনে অনেক বড় বড় কোম্পানি তার যে রেজাল্ট সেটা পেশ করবে, যাদের মধ্যে বেল রয়েছে। আর এর আগে তো আদানি গ্রিন এর যে রেজাল্ট সেটা কভার করলাম। তারপরে মাঝগাঁও ডক রয়েছে, তারপরে ওয়ারে এনার্জিস রয়েছে, ইন্ডাসইন্ড ব্যাংক রয়েছে, গো ডিজিটি রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আরো অনেক কোম্পানি তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা পেশ করবে। আর যদি দেখেন এই বেল এই কোম্পানিটাও তার যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা পেশ করে দিয়েছে। তো এর রেজাল্টটা দেখে এই ভিডিওটা শেষ করব। এই স্টকটা আজকের দিনে দেখতে পাচ্ছেন 1.06% পড়েছে। তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে, কোম্পানির যদি সেলস দেখেন ইয়ার অন ইয়ার ভালোই বেড়েছে, 4,244 কোটি থেকে 5% বেড়ে হয়েছে 4,440 কোটি। কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন প্রায় 50%-এর কাছাকাছি পড়েছে। এর আগের কোয়ার্টারে সেলস ছিল 9,150 কোটি। তারপরে এবিটা এটাও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বাড়লেও কোয়ার্টারলি পড়েছে 948 কোটি থেকে বের হয়েছে 1,238 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 2,816 কোটি। তারপরে যে নেট প্রফিট এটা 791 কোটি থেকে বের হয়েছে 969 কোটি, কিন্তু এর আগের কোয়ার্টারে ছিল 2,127 কোটি। এবং যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন তাহলে এবিটা এটা 31% বেড়েছে, এইগুলো সব ইয়ার অন ইয়ার। এবং নেট প্রফিট এটা বেড়েছে 23%। এবং যদি ওভারঅল দেখেন তাহলে ইয়ার অন ইয়ার এই ডেটা ভালো এলেও কোয়ার্টারলি এই যে ডেটা সেটা কিন্তু খুবই খারাপ এসেছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।